অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই ঘোষণা দেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এদিকে নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এ সময় সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান ডক্টর ইউনূস। বৈঠকে নতুন করে $2 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এর আগেই দেওয়া হয়েছিল $1.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি। ডিজিটালাইজেশন, তারল্য সংকট কাটানো, বিদ্যুৎ জ্বালানি এবং পরিবহন খাতের সংস্কার কাজের জন্য এই ঋণ সহায়তা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। কাঠমান্ডু ঢাকার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় দুই দেশের জ্বালানি সহায়তা, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে আলোচনা হয়। আগামী মাসেই দেশটির কাছ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি সই করতে যাচ্ছে ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া সোলার প্যানেল নির্মাণেও বিনিয়োগ করতে চায় দেশটি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণ শুক্রবার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনও চক্রান্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব ষড়যন্ত্র করছে, তাই দ্রুত তাকে দেশে ফেরাতে হবে। দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মাতোয়াইল এলাকায় পুলিশের গুলিতে নিহত সৈকতচন্দ্র দে এবং পারভেজের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কথা বলার স্বাধীনতা ফিরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দি করবে না। এজন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহত সবার পাশে বিএনপি ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সকাল থেকে একটানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী। বৃষ্টির কারণে যানবাহন সংকটে বাড়তি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে, তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আরও কয়েকদিন ভারী বৃষ্টি থাকতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে দেশের 6 বিভাগে নদ নদীর পানি বাড়তে পারে। উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ, এসব অঞ্চলে বৃষ্টি হয়তো আগামীকালও কোনো কোনো অঞ্চলে থাকবে। তবে গতকাল এবং আজ যে ধারায় বৃষ্টি হচ্ছে, এই ধরনের বৃষ্টিপাত আপাতত
আগামীকাল থেকে কমে যাবে। সড়কে মানুষের ভোগান্তির বিষয়ে জানাতে নয়া পল্টন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সকাল থেকে টানা বৃষ্টিতে একদিকে যেমন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, পাশাপাশি কিন্তু যানজট সহ বাড়তি ভাড়ায় কিন্তু যেতে হচ্ছে এবং যানজট সংকটও তৈরি হচ্ছে। সব মিলিয়ে আসলে নগরবাসীর ভোগান্তির চিত্র জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগে আমি আসলে ছিলাম মতিঝিল এলাকায়, বিশেষ করে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এবং পল্টন পর্যন্ত। এই সড়কটিতে বেশ কিছু জায়গায় এই যে বৃষ্টিটি হচ্ছে, গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো মুষলধারে বৃষ্টি, কখনো হালকা বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মতো এই সব এলাকাতেও আসলে যে পানি জমেছে, সেই পানি জমার কারণে এই সব এলাকায় যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে তৈরি হয়েছে বা সেই ভোগান্তি আসলে আমরা দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তে আমরা যে পল্টন এলাকায় কিছুক্ষণ আগেও অনেক পানি ছিল এবং যানজটের এক ধরনের ভোগান্তি ছিল, সাধারণ মানুষের ভোগান্তি ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই পল্টন এলাকাতে এই মুহূর্তে ভোগান্তির যে মাত্রা, সেই মাত্রাটি আসলে কিছুটা কম এবং রাস্তায় যে পানি, অনেক পানি জমেছিল, সেই পানি কিছুটা আসলে নেমে গেছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে জলাবদ্ধতার যে পানি, সেই পানি রয়ে গেছে। তবে বিশেষ করে আরামবাগ, মতিঝিল এবং ফকিরাপুল, রাজারবাগ এইসব এলাকায় এখনো বেশ পানির কারণে সেখানকার যেসব বাসিন্দারা আছেন, এলাকার বাসিন্দাদের তো ভোগান্তি হচ্ছে, সেটার পাশাপাশি যারা অফিস থেকে এই সড়কটি দিয়ে আসলে ফিরছেন, তাদেরকেও ভোগান্তির মধ্যে আসলে পড়তে হয়েছে। আমরা বিশেষ করে দেখেছি যে যখন অফিস শেষ হওয়ার পরে যখন বাসায় ফেরার তারা ছিল, সেই মধ্যে আজকে নগরবাসীকে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। একদিকে গণপরিবহন, সারাদিন বৃষ্টির কারণে গণপরিবহনের ভোগান্তি হয়েছে, অন্যদিকে রাস্তায় পানি জমে যাওয়ার কারণে, এই জলাবদ্ধতার কারণে অনেককে সেই জলাবদ্ধতার যে পানি, সেই পানির মধ্যে দিয়েও যাতায়াত করতে হয়েছে। এমন চিত্রও আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। নগরবাসী বারবার করে যেটি আসলে অভিযোগ করছেন যে এই নগর কর্তৃপক্ষের দুর্বলতা, নগর কর্তৃপক্ষের উদাসীনতা এবং ড্রেনেজ ব্যবস্থাপনার যে দুর্বলতা, এর কারণেই একটু বৃষ্টি হলেই এই রাজধানীতে পানি জমছে এবং নগরবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তো আমার কাছে পল্টন থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অরিয়ন গ্রুপের হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলা প্রত্যাহার সহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তারা। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় 500 কোটি টাকা করে 2টি মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে হয়রানিমূলক এই মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। অন্তর্বর্তী সরকারের সংস্কারের এই সময়ও সাংবাদিকদের কেন কণ্ঠরোধ করতে মামলা হচ্ছে, এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে, আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। অতীতের মতো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে। এসব মানহানি মামলা গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা ভয় পায় না। সাহস থাকে তো আপনাদের যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা পালিয়ে বেরিয়েছেন? যে ধরনের নিয়মগুলো মানা দরকার, প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা একটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে 2টি মামলা করেছে মানহানির, 500 করে 2টি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। যারা সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের নামে কোনো ধরনের মামলা যেন না হয়। যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। আদালতে যখন আমরা দেখি যে অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়,
এটা শুধু আজকে না, সবসময় হয়েছে। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে। সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা। মাধ্যমের দায়িত্ব হচ্ছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল এই আদেশ দেন। এর আগে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার মশিউর রহমানকে 7 দিন রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে ধানমন্ডি থানার কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে আসামি পক্ষ জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল 4 আগস্ট ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হয় ওই কিশোর। এই হত্যার সঙ্গে তাকে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত আসামি পক্ষেও এই রিমান্ড বাতিলের বিরুদ্ধে এবং জামিনের জন্য দরখাস্ত দেওয়া হয়। উভয় পক্ষে শুনানি করা হওয়ার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2 দিন রিমান্ড শেষে চট্টগ্রাম 6 আসন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নেওয়া হয়। গত মঙ্গলবার আদালতে ফজলে করিমকে রাউজানে অগ্নিসংযোগের মামলায় রিমান্ড দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি কি তথ্য দিয়েছেন সে বিষয়ে তারা কিছু বলেনি। এদিকে বুধবার ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলার গহিরায় এবং সন্ধ্যায় শহরের বাড়িতে অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায় ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তবে শহরের বাড়িতে কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইনজীবী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের বিপ্লবের চেতনা ধারণ করে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, কারো খেয়াল খুশি মতো সরকার চলবে না। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবার থেকে কর্মক্ষম একজনকে সরকারি চাকরি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় নিরপরাধ কাউকে মামলায় না জড়াতে আইনজীবীদের নির্দেশনা দেন ডাক্তার শফিকুর রহমান। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শিগগিরই তারল্য সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় দুর্বল ব্যাংকগুলো। বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেন, ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেন এমন এক সময় যখন ব্যাংক খাতে চরম অস্থিরতা এবং তারল্য সংকট। প্রথম পদক্ষেপ হিসেবে 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেন। দুর্বল ব্যাংক চিহ্নিত এবং তারল্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়। 1 মাস ধরে এ নিয়ে চলে আলোচনা। পরে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে এগিয়ে আসে 10 ব্যাংক। তারল্য সংকটে পড়া 5টি ব্যাংকে প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা ওনারা করবেন। আর আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে যেই কারণে এই ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে, সেটার জন্য আমরা অতি তড়িঘড়িতে ব্যবস্থা নিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ঠিক করি। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগে অন্যান্য ব্যাংকগুলো পাশে রয়েছে। আমাদের তরফ থেকে ব্যাংকিং খাত থেকে যতটুকু প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা আমরা সরকারকে করব, যাতে করে ভবিষ্যতে ব্যাংকিং খাত কখনো কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং ব্যাংকিং খাত সর্বতোভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে। সংকটে থাকা অধিকাংশ ব্যাংকের পরিচালনা পর্ষদে আধিপত্য ছিল এস আলম গ্রুপের।
তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুলে ভর্তির ক্ষেত্রে এবারও লটারি পদ্ধতি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, তবে এরপর থেকে পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। বিকেলে মন্ত্রণালয়ে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। লটারি পদ্ধতিতে স্কুলে ভর্তি বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে রোববার। এবারের পর থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে লটারির মাধ্যমে ভর্তির বিষয়ে আপত্তি তোলা হয়। একটু প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা যে এটা রেখেছি তাতে কি লাভ, যদি বাদ দিই তাহলে যে রিপারকাশন হতে পারে সেটার কনসিকুয়েন্স কি, সেগুলো নিয়ে আমার মনে হয় একটা আমরা দুই উইং থেকেই সমন্বিতভাবে একটা প্রস্তাব তৈরি করা দরকার। পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়তে মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন। টাঙ্গুয়ার হাওর, নিঝুম দ্বীপ সহ 5 এলাকায় পর্যটনের বিশেষ গাইডলাইন তৈরি করা হয়েছে। এতে সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ থাকছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পর্যটন মন্ত্রণালয়ের সচিব। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, এর বালুকাবেলা আর নীল জলরাশির হাতছানি বিমোহিত করে সবাইকে। দক্ষিণে আছে ডেরাকটা বাঘের ডেরা সুন্দরবন। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ এই বনে কেবল টিকে আছে এই বাঘ, সাথে হরিণ, কুমির সহ নানা প্রজাতির প্রাণী। দেশের উত্তর পূর্বে টাঙ্গুয়ার হাওর, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির ঢলের পানি জমে এখানে। চারদিকে পাহাড় আর হিজল করচের বন। ভ্রমণ পিপাসুদের আপন করে নেয় সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের প্রকৃতি। উত্তর মধ্যাঞ্চলে রয়েছে 5000 বছরের প্রত্নতত্ত্ব। এই জনপদে 1000 বছরের ইতিহাস লুকিয়ে আছে মহস্থানগড়, সোমপুর বিহার, ময়নামতির টেরাকোটায়। সম্প্রতি পদ্মা সেতুর মাওয়া পয়েন্টকে বাণিজ্যিক পর্যটন হিসেবে গড়ে একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব। মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা অ্যাকশন প্ল্যান করে আমরা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে এবং তখন পর্যটন শিল্পর অগ্রযাত্রা আরও দৃশ্যমান হবে। সভায় সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ে সুপারিশ করেছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিনে, তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত হয় নাই। পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে শুক্রবার সারা দেশে উদযাপন হবে বিশ্ব পর্যটন দিবস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে 18 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই চালান পাঠানো হয়। 13টি ট্রাকে 18 টন মাছ পেট্রাপোলে গেছে। কলকাতার 2 প্রতিষ্ঠান RS এন্টারপ্রাইজ এবং RG এন্টারপ্রাইজ এসব মাছের আমদানিকারক। বন্দর কর্তৃপক্ষ জানায় বুধবার ও বৃহস্পতিবার সকালে ট্রাকে করে বেনাপোলে পৌঁছানো হয় রপ্তানির ইলিশ। সবকিছু যাচাই শেষে ভারতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রপ্তানি করা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে $10 মার্কিন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।